আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মাগুরায় ৮ বছরের শিশুসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন হয়েছে। বিক্ষোভে নারী, শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবির পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরায় আদালত ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজ্য বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন স্থানে ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। দেশব্যাপী চলমান ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল প্রধান সড়ক ঘুরে একই জায়গায় সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এবং তার সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড আমরা এবং এই আন্দোলন আমার বোনদের বিপ্লব পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশে এখনো পর্যন্ত আমার কেন বোনদের নিরাপত্তা নিয়ে আমাদের কেন চিন্তা করতে হবে। এছাড়াও বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এর আগে ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। মাদারীপুরে ড্রেজার ব্যবসার জেরে ৩ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় ৪৯ জনের নামে মামলা দায়ের হয়েছে। রোববার সকালে সদর মডেল থানায় মামলাটি করেন নিহতের সাইফুলের মা সুফিয়া বেগম। এই ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দারের সাথে ড্রেজার ব্যবসা নিয়ে বিরোধ হয় একই এলাকার শাহজাহান খানের। এরই জেরে শনিবার সকালে বাড়ির সামনে একা পেয়ে শাহজাহান তার লোকজন নিয়ে সাইফুলের উপর হামলা চালায়। প্রাণে বাঁচতে সাইফুল সর্দার বাড়ি জামে মসজিদের ভেতরে প্রবেশ করেন। তাকে রক্ষায় সাইফুলের বড় ভাই আতাউর সহ অন্যরা এগিয়ে আসে। এ সময় কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ও তার ভাই আতাউরকে। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাইফুলের চাচাতো ভাই পলাশ সর্দার। হত্যাকাণ্ডের পর নিহতদের ঘরবাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দেওয়া হয়। আশ্রয়হীন হয়ে পড়েছে পরিবারের সদস্যরা। রমজান উপলক্ষে নীলফামারীতে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম চলছে। জেলা শহরের 5টি পয়েন্টে 450 টাকার প্যাকেজ 2000 মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। নতুন বাজারের পয়েন্টে আছেন আমাদের সহকর্মী আনোয়ারুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। আনোয়ার, টিসিবির পণ্য বিক্রিতে কি ধরনের প্রভাব পড়েছে বাজারে? অন্যান্য নিত্যপণ্যের দাম কেমন দেখছেন আপনি? ধন্যবাদ আনিকা আপনাকে। আমি এই যে পয়েন্টে আছি সেটি হচ্ছে নতুন বাজারের একটা পয়েন্ট। এখানে ন্যায্য বাজারও চালু আছে এবং এখানে ওএমএসও চালু আছে। আর এখানে আজকে যে ভ্রাম্যমাণ ট্র্যাকের মধ্যে যে 4টি পণ্য হচ্ছে তেল, ছোলা, ডাল এবং চিনি, 450 টাকা এটি প্যাকেজ। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে একটি পয়েন্ট থেকে শুধুমাত্র 400 জন মানুষকে দেওয়া হবে। কিন্তু মানুষের উপস্থিতি যে এত যে একটু যে খোলামেলা জায়গায় যে এটা বিতরণ করা হবে এটা সম্ভব হয় না। কারণ যখন খোলামেলা জায়গায় যাওয়া হয় সেখানে 400 জনের বিপরীতে এরকম হাজার মানুষজন চলে আসে, তখন ভ্রাম্যমাণ ট্রাকে যারা বিক্রি করে তাদের সমস্যা হয়। এই জন্য একটি সম্পূর্ণ জায়গায় নিয়ে আসা হয়েছে যাতে করে এই 400 জন মানুষ ঠিকমতো এই পণ্যগুলো সংগ্রহ করতে পারে। যেহেতু এই পণ্যগুলো বাজারে দাম অনেক চড়া, স্বল্প আয়ের মানুষ এবং মধ্যবর্তী যারা তারা এই পণ্য ক্রয়ের জন্য এই ট্রাক্সে আসে। কিন্তু এই ট্রাক সেলটি এখনো কিন্তু ঠিকমতো শুরু করেনি। কারণটা হচ্ছে লোকজনের উপস্থিতি এবং এই যে 400 প্যাকেট যে তারা করবে, এই 450 টাকার যে প্যাকেজটি 4টি পণ্য এটা তারা এখন রেডি করতেছে। রেডি হওয়ার পর তারা দেওয়া শুরু করবে। কিন্তু এর মধ্যেই দেখা যাচ্ছে যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারবেন যে এখানে 400 জনের অধিক মানুষ চলে এসেছে। কারণটা হচ্ছে যে এই মালটার চাহিদা অনেক বেশি এবং এটাতে মানুষ চাচ্ছে যে স্বল্প আয়ে পাওয়ার কথা। এখানে সমস্যা যেটা হয় যে একটা মানুষ একাধিক নেয়। আমি এখানে কথা বলেছি অনেকের সাথে যে একটা নারী বা একটা পুরুষ একটি পণ্য নেওয়ার পর আবার সে লাইনে আসে, আবার সে নেওয়ার চেষ্টা করে।
এটি নিয়ন্ত্রণ করার মতো এখনো কোনো সিস্টেম চালু হয়নি, যেহেতু একটি লোক সে লাইনে দাঁড়াইলে এই পণ্যটি পাওয়ার কথা। এই কারণে এই লোকজনের প্রতিদিনেই তাদের ভিড় বাড়ছে, যেহেতু নীলফামারী শুধু জেলা শহরে 5টি পয়েন্টে এই পণ্যগুলি বিতরণ করা হচ্ছে। 5টি পণ্যের চিত্রটাই একরকম, যে এখানে 400 জন যাওয়ার কথা থাকলেও এখানে প্রতিটি পয়েন্টে 400-র অধিক লোকজন আসে। শেষ মুহূর্তে একটি গ্যাঞ্জাম লাগে, এটা একটি শৃঙ্খলা আনা দরকার, এবং পাশাপাশি সরকার যদি সম্ভব হয় তাহলে এই সংখ্যাটা আরো বাড়ানো দরকার। কারণ নীলফামারী অন্তত পিছিয়ে পড়া মানুষ, এখানে অনেক মানুষ কৃষির উপর নির্ভরশীল। আসলে যেখানে আজকে সয়াবিন তেল যেখানে 100 টাকা লিটারে দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু এখানে 100 টাকায় পাওয়া যাচ্ছে। চিনি যেখানে বাইরে 120 থেকে 125 টাকা, সেখানে দেওয়া হচ্ছে এখানে আপনার 60 টাকায়, এবং ছোলাও পাওয়া যাচ্ছে। আসলে এই কারণে এখানে নিম্ন এবং স্বল্প মানুষের চাহিদা অনেকটা বেশি থাকে, যার কারণে নির্দিষ্ট সময় না থাকলেও এখানে তারা সকাল থেকে এসে এই সমস্ত পয়েন্টগুলোতে ভিড় করে। যদিও জেলা প্রশাসন 2টি পয়েন্ট, ডিসির মোড়ের পয়েন্ট এবং এই পয়েন্টটা ছাড়া বাকি পয়েন্টগুলো ভ্রাম্যমাণ করে রেখেছে। এই ছিল আমার কাছে এই টিসিবি ট্রাক সেলে পণ্যের সর্বশেষ খবর। ধন্যবাদ আনোয়ার আপনাকে। চাঁদপুরে গ্যাস লাইনে বিস্ফোরণে 6 জন দগ্ধ হয়েছেন। ভোরে শহরের কোরালিয়া রোডে রুস্তম ব্যাপারীর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ 6 জনের মধ্যে আব্দুর রহমান, শানু বেগম, খাদিজা আক্তার ও মঈন নামে 4 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় আনা হয়েছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইমাম হোসেন ও দিবা আক্তার নামে 2 জন। গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা। ভোলার বোরহানুদ্দিনে সন্ত্রাসীদের পেট্রোল বোমা হামলায় গুরুতর আহত হয়েছেন মজিবুল হক নামে এক প্রবাসী। তার শরীরের অর্ধেকের বেশি দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা কুপিয়ে আহত করেছে তার স্ত্রীকেও, কেটে নিয়েছে 2টি আঙ্গুল। ভুক্তভোগীরা জানিয়েছেন এই ঘটনায় বোরহানুদ্দিন থানায় 3 বার মামলা করতে গেলেও মামলা নেয়নি পুলিশ। আহত মজিবুল হক ও তার স্বজনরা জানান, পার্শ্ববর্তী বাড়ির সাথে জমি নিয়ে বিরোধ চলছিল মজিবুল হকের। এর জের ধরে গত মঙ্গলবার মজিবুল ও তার স্ত্রীর উপর হামলা চালায় সন্ত্রাসীরা। টানাটানি করে, তা আমার ওয়াইফের দৌড়িয়ে গেছে আঙুল 2টা কাটিয়ে লেছে। আমার শেষ করে বাইরেছি, বাইরে আনার পরে দেখলাম কি মারলো, এই মারছে মোহাম্মদ আলী আর মারছে নিহাত, আরো লগে ফলাইন আছে, কিশোর গ্যাংয়ের ফলাফান আছে আরো লগে। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। মাগুরায় মেডিকেল কলেজ রক্ষায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষার্থীরা। 2 দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে বিসিএস ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। অংশ নেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কুড়িগ্রামে আওয়ামী প্রতিপক্ষের হামলা ও হয়রানির প্রতিবাদে সঠিক তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। অভিযোগ, গত আওয়ামী সরকারের সময় জোরপূর্বক 15 লাখ টাকা মুক্তিপণ আদায় ও মিথ্যা মামলা দিয়ে তাদের পরিবারকে হয়রানি করা হচ্ছে। চট্টগ্রামের সন্দ্বীপে মুসাপুরের প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে 300-রও বেশি সুবিধা বঞ্চিত মানুষকে 4 লাখ টাকার ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা ঢাকা জেলা সিভিল সার্জন ডক্টর জিল্লুর রহমান। ঝালকাঠিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী নেতা শেখ নেয়ামুল করিম। কিশোরগঞ্জে একসাথে 250 জন স্কুল শিক্ষার্থীকে পবিত্র কোরআনের সবক দেয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন মাদ্রাসাতুল হুদা ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল রাজ্জাক নদভী। রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে স্টেক হোল্ডার ও বিভিন্ন বাজার কমিটির নেতাদের সাথে মতবিনিময় সভা করেছে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। সভাপতিত্ব করেন চেম্বারের প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় গোপালগঞ্জে মিলাদ মাহফিল ও দোয়া করেছে জেলা বিএনপি। এ সময় সাংবাদিক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাজীপুর মহানগরের টেকনগর পাড়ার মৌজায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ট্রাক স্ট্যান্ডের জমি স্থায়ীভাবে বরাদ্দের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জেলা ট্রাক, পিকআপ ও ট্রলি ড্রাইভার সহ ইউনিয়নের চালকরা।
পরে গাজীপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, এখন ধর্ষণ বিষয়ক পরিস্থিতি নিয়ে ব্রিফিং করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মর্মাহত করেছে এবং আমরা তীব্র নিন্দা জানাই, কিন্তু সরকার হিসাবে আমাদের দায়িত্ব আছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন অলরেডি সাথে সাথে যারা অভিযুক্ত আছে তাদের গ্রেফতার করা হয়েছে। আমরা এই মামলাটায় তদন্ত বিচারে যাতে বিন্দু মাত্র কালক্ষেপণ না হয় সেই ব্যাপারে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কনসার্ন যত সরকারি অফিস আছে সর্বোচ্চ মাত্রায় সজাগ থাকব। এবং একই সাথে সাথে শুধু এই ধর্ষণের ঘটনা না, অন্য যে কোনো ধর্ষণ বা নারীর প্রতি সহিংসতা রোধকল্পে আমরা কিছু আইনি পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করেছি। আজকে সকালে এসে আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি এবং এটা কিছুটা পরামর্শ করতে হবে স্টেক হোল্ডারদের সাথে, তারপর ফাইনালাইজ করব। আমরা চেষ্টা করব কয়েক দিনের মধ্যে এই আইনগত পরিবর্তনটা আনার জন্য। আইনগত পরিবর্তনের বিষয়টা শুধু ব্যাখ্যা করছি আমার পক্ষ থেকে। একটা হচ্ছে আমরা দেখতাম নারীর প্রতি সহিংসতা বা নারীর প্রতি নির্যাতন, রেপের মতো কেসে ইনভেস্টিগেশন যে অফিসার ছিলেন, ইনভেস্টিগেশন অফিসার যখন 30 দিনের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করতে না পারলে ওনাকে চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হতো, আরেকজন না পারলে তাকে চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হতো। এরকম ভাবে অনেকবার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তিত হতো, মামলার বিচার করতে অনেক দেরি হয়ে যেত। আমরা ইনশাআল্লাহ যেই সংশোধনী আনবো সেখানে আমরা বলবো যে তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না। এবং এই যে তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল 30 দিন, এখন আমরা 15 দিন করে দিচ্ছি। বিচারের জন্য আগে সময় ছিল সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। 90 দিনের মধ্যে ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। আগে ছিল 180 দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত এই গ্রাউন্ডে, এখন কোনো জামিন দেওয়া হবে না ধর্ষণের মামলার ক্ষেত্রে। এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যদি কোনো রকম গাফলতি থাকে তার ব্যাপারে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার পদক্ষেপ সুনির্দিষ্ট বিধান আমরা আইনে সংযোজন করব। এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে একটা সমস্যা হতো যে আপনারা জানেন যে ডিএনএ সার্টিফিকেট লাগতো। আমাদের দেশে সমস্ত অঞ্চলে ডিএনএ সার্টিফিকেট নেওয়ার সিস্টেম নাই, সুবিধাটা নাই। ফলে এই ডিএনএ সার্টিফিকেট নেওয়ার জন্য শুধু যে ভিকটিম তার না, অ্যাকিউজ যে পার্সন আসামি তারও ডিএনএ একটা ফরেনসিক রিপোর্ট লাগতো। এই ডিএনএ ফরেনসিক রিপোর্ট করার সুযোগ সুবিধা অত্যন্ত অপ্রতুল। এই জন্য ধর্ষণের মামলার বিচার অনেক দেরি হয়ে যেত। তো আমরা স্টেক হোল্ডারের সাথে আলাপ করে একটা সংশোধনী আনবো যে উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই এই মামলার বিচার কার্য এবং তদন্ত কার্য চালানো সম্ভব, তাহলে সেরকম ব্যবস্থা উনি নিতে পারবে। আপনারা মাগুরের ঘটনা যদি দেখেন, মাগুরার ঘটনার মতো ক্ষেত্রে এরকম আরো অনেক ঘটনা ঘটতে পারে যেখানে আসামিরা হাতে নাতে ধরা পড়ে। সেখানে আমরা ডিএনএ সার্টিফিকেট পাওয়ার জন্য সময় ক্ষেপণ রোধ করার কল্পে এই পরিবর্তনটা আনার চিন্তা করছি। আরেকটা হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে সমস্ত ডিস্ট্রিক্টে ডিএনএ ফরেনসিক ল্যাবরেটরি স্থাপন করার জন্য অচিরেই ব্যবস্থা নেওয়া হবে, পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও আমরা আজকে যে প্রধান উপদেষ্টার সাথে আমাদের মিটিং হয়েছে সেখানে আরো কিছু পদক্ষেপের ব্যাপারে আলোচনা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু পদক্ষেপের ব্যাপারে কথা হয়েছে, এই ব্যাপারে মাহফুজ আপনাদেরকে জানাচ্ছেন। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। জি, আমাদের দিক থেকে হচ্ছে সচেতনতামূলক ভিডিও এবং আরো কি প্রচার করা যায় এটা নিয়ে আমরা কথা বলবো এবং আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে মিলে হয়তো এই কাজটা করার চেষ্টা করবো আমাদের মন্ত্রণালয় থেকে। আর এছাড়াও এই আমাদের যে বাংলাদেশে যে ইস্যুগুলো আছে আইন শৃঙ্খলার সাথে রিলেটেড, যেমন এখানে মব জাস্টিস ইস্যু আছে, তারপরে এখানে একটা মিলিটেন্সি ইস্যু হয়তো মানে সামনে আসতে পারে, বা আরো কিছু ইস্যু আছে। যে ইস্যুসগুলো আছে সেই ইস্যুসগুলো যাতে মিডিয়াতে ভালোভাবে উপস্থাপিত হয় এবং আসলে এটাকে মনিটর করার একটা আমরা চিন্তা ভাবনা করতেছি গত 7-8 মাসে, এবং সামনের দিনগুলোতে মিডিয়া কিভাবে এটাকে ফোকাস করবে এটা আমরা মনে করি যে আমাদের মন্ত্রণালয় থেকে এটা আমরা মিডিয়ার সাথে খুব শীঘ্রই বসবো এবং যারা মিডিয়াতে স্টেক হোল্ডার আছে বসে আমরা এমন ভাবে পরিকল্পনা করার চেষ্টা করব, ঢেলে সাজানোর চেষ্টা করবো এই এস্টাবলিশমেন্টকে, যাতে হচ্ছে যে জনগণ সঠিক তথ্যটা পেতে পারে
এবং যে ফেক নিউজগুলো ছড়ানো হয় জনগণের ভিতরে উত্তেজনা তৈরির জন্য বা বিভিন্নভাবে এক ধরনের টেনশন তৈরি করা হয়, সেটার বাইরে কিভাবে হচ্ছে সঠিক তথ্য নিশ্চিতের মাধ্যমে জনগণকে সঠিকভাবে সচেতন রাখা যায় এবং জনগণকে এনগেজড রাখা যায়, সেই ক্ষেত্রে আমরা মিডিয়ার স্টেক হোল্ডারদের সাথে বসবো। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই।